নিশ্চয়ই ডাক্তার রাকিব, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করে বিএনপির মামলার পরে একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদাকে গ্রেপ্তার করা হচ্ছে। তার আগে আমরা জানি যে খবর বেরিয়েছে এর মধ্যে যে যুবদল তাকে ধরে জুতার মালা পরিয়ে রাস্তায় অপমান করেছে। আমরা তো আইনের শাসন, ন্যায় বিচার এগুলোই চাই এবং সেগুলো প্রতিষ্ঠিত হোক। গণঅভ্যুত্থানের পরে অনেক কিছু হয়েছে বেআইনি, এখনও যদি এগুলো চলে এবং বিএনপির মতো একটি বড় দলের কোনো একটি অঙ্গ সংগঠন এরকম তৎপরতা চালায়, তাহলে এই যে মব কালচার নিয়ে আমরা এত কথা বলি, সেটি কি আর উৎসাহিত করে না? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে এই যে কোনো ধরনের মবক্রেসি আসলে আমরা কেউ চাই না। আমরা একজন ধরেন দেশের সুনাগরিক বলি বা সচেতন নাগরিক বলি, আমাদের পক্ষ থেকে চাওয়া হচ্ছে কি আমাদের রাষ্ট্র একটি তার মানে অধিকার নিশ্চিত করবে, মানে সুশাসন নিশ্চিত করবে। যে লোকটি ধরুন মানে 100টি মার্ডার কেসের আসামি, তারও কিন্তু ইনসাফের ভিত্তিতে ন্যায় বিচার পাওয়ার যৌক্তিকতা রয়েছে, অধিকার রয়েছে। ইভেন সেটা শেখ হাসিনার ক্ষেত্রেও তাই, তাই না? কিন্তু ব্যাপারগুলো হচ্ছে ধরুন মানে এই যে আপনি যে প্রধান ইসির কথা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার, কিংবা ধরেন ওই সময়ে এই 3টি ইলেকশনে যারা শুধু ডিসি ছিলেন, অন্যান্য সময় যারা নির্বাচন কমিশনার ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন, যারা ডিসি ছিলেন, যারা এসপি ছিলেন, যারা অন্যান্য অফিসিয়াল কর্মকর্তা ছিলেন, তাদেরকেও আসলে কিন্তু ধরেন এই দোষে তারা মানে সাব্যস্ত, এটা কিন্তু মানে একেবারে ঠিক। কিন্তু ব্যাপারগুলো হচ্ছে ধরুন মানুষের মধ্যে যে একটা ক্রোধ, রাগ, যে আক্রোশটা, সেই আক্রোশটা আসলে সবাই আসলে নিয়ন্ত্রণ করতে পারে না। 10 মাস কি সেটা স্তীমিত ছিল অন্তত নির্বাচন কমিশনের ক্ষেত্রে? না, মানে ব্যাপারগুলো হচ্ছে কি ধরুন এখন এটা হয়েছে কখন আপনি দেখেন, আপনি যদি দেখেন এটা কিন্তু ধরেন সম্ভবত বিএনপি মানে মামলাটা করেছিল অফিসিয়ালি মামলা করার পর তখন সরকারের উপর একটি চাপ তৈরি হলো যে মামলাটি আসলে সরকারই করা উচিত ছিল। মানে যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে ঘটনার পরে 8ই আগস্ট যখন সরকার আপনার দায়িত্ব গ্রহণ করে, তো আমি মনে করি যে 1 মাসের মধ্যেই তখন এই ধরনের যারা রয়েছে, যারা এই ধরনের কাজে নিযুক্ত রয়েছে, কারণ হচ্ছে দেখুন আপনার মানে সবাই একটা কথা বলে, প্রচলিত একটা কথা রয়েছে যে সেটা হচ্ছে কি তারা সরকারের কথা শুনতে বাধ্য, কিন্তু সরকারের মানে আপনি যদি আইন মানেন কিন্তু আপনি কোনো অবিচার বা বেনিয়ম বা অনিয়মের কথা শুনতে কিন্তু আমি বাধ্য না। তো সেক্ষেত্রে তারা কিন্তু এই 3টি ইলেকশনে পার পাওয়ার জন্য তারা কিন্তু একটি মানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। সুতরাং তারা কিন্তু বিচারের মানে দোষী সাব্যস্ত হওয়ার দাবি রাখে। তো সে জায়গা থেকে ধরুন সরকার এটা কেন মামলা করেনি বা সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এটা সরকার অবশ্যই জবাবদিহি করতে হবে সরকারকে। তো যখন বিএনপি মামলা করলো, এখন হচ্ছে সরকার একটু টনক নড়লো, এখন ধরুন গ্রেপ্তারের মানে একটু গ্রেপ্তার করতে গেল, তখন হচ্ছে কি আসলে পরিস্থিতি তৈরি হলো এবং এটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। জনাব উজাইদুল ইসলাম শাহীন, বিগত সরকারের সময় যত অপকর্ম হয়েছে এবং নির্বাচনের নামে যত সব অপরাধ হয়েছে, প্রহসন হয়েছে, তার জন্য অনেকবার আলোচনা শুনেছি আমরা যে কেন সাবেক নির্বাচন কমিশনগুলোকে ধরা হচ্ছে না। সেই কমিশনের প্রধান থেকে শুরু করে অন্যান্য সদস্য এবং তার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি যারা এসব প্রহসনের নির্বাচনের সাথে জড়িত এবং তার জন্য দায়ী। এবং এই খবর অনেকবারই বেরিয়েছে গণমাধ্যমে যে তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখা হচ্ছে। আপনার দল প্রথম বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন চেয়েছে, এখনও চাচ্ছে, আজকেও চেয়েছে। এখন এসে বিএনপি সেই বিষয়টাতে যুক্ত হলো, তারা 3 কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে মামলা করলো, তার বিরুদ্ধে ধরলো। মানে এটা কি নির্বাচন কমিশন নিয়ে আপনাদের অবস্থানের একটা পাল্টা ব্যবস্থা? আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ যৌক্তিক প্রশ্ন করেছেন। ইলেকশন কমিশনের যে কয়টা আইন এখন আছে বর্তমানে, আমি সবগুলো আইন ফটোকপি করে প্রিন্ট করে বাধাই করেছি, আমার কাছে আছে। আমি আজকে প্রশ্ন আসলে মানে আসবে জানলে আমি নিয়ে আসতাম। ইলেকশন কমিশনের এই আইনে কোথাও ইলেকশন কমিশনার বা সিইসি যারা ছিলেন তাদের জবাবদিহিতার কোনো প্রশ্ন নেই, কোনো বিষয় নেই যে একজন সিইসি বা একজন ইসি যদি কারচুপি নির্বাচন করে তাহলে তার বিচার কী হবে, তার জবাবদিহিতা কোথায় থাকবে? আইনে ব্যবস্থা না থাকলে কীভাবে তাদের বিচার? আমি বলছি তো কোনো আইন এখন পর্যন্ত নাই। তা আমরা সেখানে বলছি যে ইলেকশন কমিশন যখন ইলেকশন একটা শেষ করার পরবর্তীতে ইলেকশন কমিশনারগণ সার্টিফিকেট দিবেন, সার্টিফিকেট দিয়ে বলবেন যে হ্যাঁ এই ইলেকশনটা জবাবদিহিতামূলক হয়েছে, ইলেকশনটা মানে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। তো যদি সেটা না থাকে তাহলে এই ইলেকশন কমিশনকে আপনি লায়াবল করার কোনো সুযোগ নেই। এবং আমরা নতুন করে আইন সংশোধনের কথা বলেছি, তখন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আমরা এই বিষয়ে চিন্তাভাবনা করতেছি যে কীভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। এখন তাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমি জানি না যে আজকে যে মামলাটা হয়েছে কোন মামলা হয়েছে। আমার ধারণা সম্ভবত এখানে প্রতারণার মামলা করা হয়েছে, দণ্ডবিধির 406/420 হয়তো এই মামলা করা হয়েছে এবং সেই মামলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইলেকশন কমিশনের সুনির্দিষ্ট যে আইনগুলো রয়েছে তার মধ্যে সংস্কার করে, আমাদের প্রস্তাবনা ছিল সংস্কার করে এমন ক্লোজ নিয়ে আসা বা এমন ধারা নিয়ে আসা
যার মাধ্যমে বর্তমানে ইলেকশন কমিশন যদি কারচুপির কোনো নির্বাচন করে থাকে তাহলে পরবর্তীতে যেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়। মানে আপনাদের সংস্কার প্রস্তাবের কথা বলছেন। হ্যাঁ, এখানে আমাদের আর যে মামলাটি হচ্ছে সেখানে অভিযোগটা হচ্ছে প্রহসনের নির্বাচন, হয়তো মামলার বিস্তারিত দেখলে আমরা আরো তথ্য মামলার এজাহার দেখলে এটা বোঝা যাবে, বাট এজাহারের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারা, কোন ধারায় হয়েছে। আমার ধারণা করে বলছি যে 406, 420 অফ পেনাল কোড এই ধারায় এবং সাথে আরও সংশ্লিষ্ট ধারা হতে পারে, তো এর বাইরে হওয়ার কথা না, কোনো সুযোগ নেই। আর ইলেকশন কমিশনের সেই বর্তমান ধারায় কি শুধু নির্বাচন কমিশনার অভিযুক্ত হবেন নাকি পুরো প্রক্রিয়া যারা যুক্ত বাকিরাও? এখানে পুরো প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ আছে। যেমন আজকে আমি মামলা করলাম শুধু একজন ইলেকশন কমিশনারের বিরুদ্ধে, যখন ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনের সময় ওই ইলেকশন কমিশনে যে কয়জন ছিলেন, ইভেন ইলেকশন কমিশনে যারা সচিব ছিলেন, আপনি দেখেন যে গত 2-3টা ইলেকশনের সময় ইলেকশন কমিশনের সচিব, বিশেষ করে একজনের নাম আমি বলতেই হয়, হেলাল উদ্দিন সাহেব, যেভাবে দম্ভ ভরে এসে কারচুপি নির্বাচন করে তার বৈধতা দেওয়ার কথা মিডিয়ায় প্রকাশ করতেন, তো সেই সব ব্যক্তিকেও এই মামলায় নিয়ে আসা সম্ভব। যদি এজাহারের নাম নাও থাকে, তদন্তের মাধ্যমে যদি প্রকাশ পায় যে তিনিও জড়িত ছিলেন, তাহলে শুধু তিনি না, সারা বাংলাদেশে যারা ডিসি ছিলেন, যারা এসপি ছিলেন, যারা গোয়েন্দা কর্মকর্তা ছিলেন, যদি তারা জড়িত হয়ে থাকেন, যারা প্রত্যেকটা জেলায় ইলেকশন কমিশনের দায়িত্বে ছিলেন, সকল ব্যক্তিকে এই মামলায় নিয়ে আসা সম্ভব। ডাক্তার রাকিব, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে তিনি একদম ইউএনও, টিএনও, ডিসি ওই পর্যন্ত গেছেন। সবাইকে যদি আমরা বিচারের আওতায়, মামলার আওতায় নিয়ে আসি, তাহলে তো প্রশাসনই থাকবে না। আমরা আগে পরে নির্বাচন কিভাবে করব? না, এটা একটা ভালো প্রশ্ন করেছেন যে সবাই আসলে ধরুন মানে ঢালাওভাবে যদি সবাইকে আপনি যদি মানে অভিযুক্ত করে ফেলেন, তাহলে আসলে তো লোক খুঁজে পাবেন না। কারণ ব্যাপারগুলো হচ্ছিল, ধরুন হাসিনার আমলে তো আসলে সবাই হাসিনা ছিল, সবাই আওয়ামী লীগ ছিল, এখন আবার সব হয়ে গেছে মানে হাসিনার বিরোধী। তো এখন এই জাতীয় ক্ষেত্রে হচ্ছে ধরুন আপনি এটা মানে ইনভেস্টিগেশন করাটা খুব টাফ, কে আসলে সত্যিকারে জড়িত, কে জড়িত না। হ্যাঁ, তো এখানে আসলে কি কার মাত্রাটা কতটুকু, বা যেটা বললো যে কার মাত্রাটা কতটুকু, সেই বিবেচনা করে আসলে কয়েকজনকে আসলে মানে কয়েকটা জন বা কয়েক গোষ্ঠীকে আসলে আপনি বিচার আওতায় আনতে পারেন, যাতে এটা একটা ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে ফেসিবাদ তৈরির কারখানা হিসেবে, ফেসিবাদ তৈরির মেশিন হিসেবে এটা একটা দৃষ্টান্তমূলক হতে পারে আমাদের সোসাইটির জন্য। এটা আমার মনে হয় যে একটা গুড নির্বাচন কমিশনে নিজস্ব জনবল খুব কম, সেই কারণে প্রশাসনের উপর নির্ভর করতে হয় একদম তৃণমূল পর্যন্ত। এই যে সংস্কার প্রক্রিয়া, আপনারা বর্তমান কমিশন পুনর্গঠনের কথা বলছেন এবং পুরো নির্বাচন ব্যবস্থার জন্য অনেক রকমের সংস্কার প্রস্তাব দিয়েছেন। নির্বাচন কমিশন স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন হবে, তৃণমূল পর্যন্ত তার জনবল থাকবে, এই আলোচনা আমরা শুনছি না কেন? এই আলোচনা আমাদের মধ্যে থেকে দেওয়া হয়েছে, বাট সব মানে শুধু হাইলাইটেড বিষয়গুলো আসে, তো যে কারণে সবগুলো আসে না এখানে। কিন্তু আমরা মনে করি যে ইলেকশন কমিশনকে স্বাধীন করতে হলে অবশ্যই তার জনবল বাড়াতে হবে, এখানে স্থায়ী নিয়োগ দিতে হবে। আপনি ডেপুটেশনে নিয়ে আসেন, সে আজকে এখানে ভালো পারফরমেন্স মানে যদি তার অবস্থান দেখাতে পারে, একজন মানে ম্যাজিস্ট্রেট যারা মানে অ্যাডমিন ক্যাডার থেকে আসে অথবা অন্য ক্যাডার থেকে আসে, তারা যদি ভালো এখানে একটা অবস্থান তৈরি করতে পারে, তাহলে তাকে এখান থেকে আবার নিয়ে প্রাইস পোস্টিং দেওয়া হয়। সুতরাং আমরা বলেছি যে ইলেকশন কমিশনের জনবল ইলেকশন কমিশনেই থাকবে বা এখানেই নিয়োগ হতে হবে, যাতে তার এখান থেকে কোনো অন্য কোথাও গিয়ে যেন প্রাইস পোস্টিং পাওয়ার সুযোগ না থাকে। বর্তমান কমিশন আপনাদের অনেক প্রস্তাবের সাথে দ্বিমত করেছে, এটা কি এই কারণে যে ওইসব সংস্কার হলে পরে, আইন সংশোধন হলে পরে তারাও ভবিষ্যতে বিচারের আওতায় আসতে পারে সেই ভয়ে? অবশ্যই, এখানে তো অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি আমার জবাবদিহিতা যদি না থাকে একটা কমিশনের, তাহলে এই কমিশন কারচুপি নির্বাচন করবে, কোনো বিচার হবে না, আবার করবে এবং সেখানেই বহাল থাকবে, তাহলে তো সেটা হতে পারে না। এই জন্য আমরা বাংলাদেশের রাষ্ট্রের যে মৌলিক কাঠামো, সব জায়গায় যে সংস্কার হওয়া উচিত, সেগুলো আমরা চেয়েছি, যে পরবর্তীতে যে মানে জানি মানে দানব হতে না পারে, ফেসিস্ট হতে না পারে, সবগুলা হোলগুলো আমরা বন্ধ করে দিতে চাই। এই জন্য আমরা সুনির্দিষ্টভাবে এই প্রস্তাবগুলো করেছিলাম। জি, ডাক্তার রাকিব, বিরতিতে যাওয়ার আগে সবশেষ আপনার কাছে শুনবো যে বিএনপির একটি অন্যতম গুরুত্বের জায়গা হচ্ছে, অনেক সংস্কারের সাথে তারা আছে একমত দ্বিমত যাই হোক না কেন, কিন্তু নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো তারা বেশি করে করতে চায়। কিন্তু পুরনো আইনে এই কমিশন হয়েছে, পুরনো আইনে এই কমিশন চলছে, পুরনো আইনেই হয়তো ফেব্রুয়ারি, এপ্রিল, জুন যখনই হয় নির্বাচন তখনই হবে। আপনি বিধিবিধানগুলো করলেন, সবাই একমত হলেন, এগুলো তো আগামী সংসদে পাশ হয়ে আইন পরিবর্তন হয়ে তারপরে কার্যকর হবে। তার আগে এই নির্বাচনটি তো আগের ব্যবস্থাই হয়ে যাবে, তাতে করে কি খুব ভালো ফলাফল আমরা পাবো আগের চেয়ে? আচ্ছা, এখন হচ্ছে কি ধরুন নতুন একটি যে মানে নির্বাচন কমিশন যে গঠন হয়েছে, সেটি কিন্তু 5 আগস্টের পরেই। এখন ধরুন আবার কিন্তু এনসিপি বা জামাত বলছে যে এটা আবার তারা সংস্কার চায় বা পরিবর্তন চায়। এখন ব্যাপারটা হচ্ছে কি, এবং এই কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ওনারা। আচ্ছা, এখন পক্ষপাতের বিরুদ্ধে অভিযোগ আনছেন, এটা গঠন হয়েছে 5 আগস্টের পরে, এটা তো আর আপনাদের যারা গঠন করেছে তারা তো নিশ্চয়ই 5 আগস্টের আগে স্বৈরাচারের দোষর কেউ না। এখন ব্যাপারটা হচ্ছে কি, তার অনেকে বলছে যে তারা নাকি সক্ষম না। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন একটি নির্বাচন কমিশন
সে সক্ষম কি না সেটার জন্য তাকে তো কিছু টেস্টিং পরীক্ষা পাশ করে আসতে হবে। এখন আপনি তার অধীনে কোনো ধরনের ইলেকশন হয়নি, কোনো ধরনের মানে তাকে পরীক্ষা উত্তরিত হয়নি, তাহলে আপনি কে বুঝবো যে সে সক্ষম কি সক্ষম না? এক্ষেত্রে আমি আপনাকে বলি, যখনই যে কোনো নির্বাচনের ক্ষেত্রে যখন একটি নতুন ইসি বা সিইসি গঠন হয়, তখন তার অধীনে কিছু পাইলটিং টেস্ট হয় তার সক্ষমতা বোঝার জন্য। তো সেই জন্য তো ওনারা স্থানীয় সরকারটা করতে চায় পরীক্ষা না, হিসেবে। সেক্ষেত্রে আমি পুরো স্থানীয় সরকারের কথা বলতেছি না, সেটা বললে আমি সেই না, ব্যাখ্যাটা ওনারা এবং জামাতে ইসলামী আমি- স্থানীয় আমি- আমি সরকার সে চায় ব্যাখ্যা ওই দিচ্ছি। পরীক্ষার জন্য। ইতিমধ্যে মানে অ্যাসিড টেস্ট হয়ে গেছে ইলেকশন না, আমি আপনাকে বলি সেক্ষেত্রে সেক্ষেত্রে হবে কি আপনাকে আমি বলি, ধরুন হচ্ছে কি আমি আপনাকে একটু আপনার সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে কি ধরুন জামাত কিন্তু আবার নতুন করে বলা শুরু করছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন চায়। এখন আপনি আমাদের স্থানীয় সরকারের কাঠামো এবং তারা আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে তারা বলছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে তারা আবার স্থানীয় সরকার নির্বাচন চায়, এবং এটা একটা তার একটা ভাওতাবাজি কেন আমি আপনাকে বলি, ধরুন হচ্ছে কি আমাদের স্থানীয় সরকার কাঠামো যদি আপনি দেখেন, আমাদের ইউনিয়ন সংখ্যা 4578, আমাদের উপজেলা সংখ্যা 495, আমাদের পৌরসভা 330, সিটি কর্পোরেশন 13 এবং জেলা পরিষদ 64। এখন এই পুরো সাইকেল যদি আপনি করতে চান ধাপে ধাপে, তাহলে মিনিমাম 2 বছর সময় লেগে যাবে। এখন তার মানে কি আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে 2 বছর থাকবে? এটা তো কখনো হতে পারে না। আর ধরুন হচ্ছে কি ধরুন আমাদের মেজর ক্রাইসিস হচ্ছে একটা জাতীয় নির্বাচনের ইস্যু। এখন আপনি যে বলছেন যে পাইলটিং টেস্টটা হয়ে যাবে, টেস্টের ক্ষেত্রে আপনি এক্ষেত্রে এটা করা যেতে পারে, এটা সব জায়গায় হয়, সব দেশে হয়। সেক্ষেত্রেও আপনি এটা করতে পারেন যে আপনি কিছু র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে ধরুন 2টা সিটি কর্পোরেশন করলেন, 2টা পৌরসভা করলেন, 2টা উপজেলা করলেন, এইভাবে করলে তার মোটা দাগ একটা বোঝা যাবে। আরেকটা জিনিস হচ্ছে কি আপনি যদি সব সাইকেলটা একসাথে করতে চান, তাহলে হচ্ছে কি এমনিতেই ধরুন আমাদের পুলিশ প্রশাসনের কনফিডেন্সটা ওইভাবে নেই, কিছুটা কনফিডেন্স ওরা গ্রো আপ করেছে কিন্তু ওই লেভেলে নেই। এখন আপনি এটা করতে গেলে তখন আবার এই ধাক্কাটা আবার ভেঙে যাবে ওরা, যেটা আমাদের মূল মেজর যে মেন ইলেকশনটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটাতে আমাদের ইফেক্ট পড়বে। তো আমরা সেটা চাই না। আমরা আপাতত চাই যে এই ধরনের পাইলটিং টেস্টিংয়ের মাধ্যমে এখানে আপনি শক্তিশালী করতে পারেন, পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, যোগ বিয়োগ এডিশন করতে পারেন, করে আপনি একটা শক্তিশালী করে আমাদের একটা নির্বাচন যাতে সুন্দরভাবে উপহার হয়, সুষ্ঠু, নিরপেক্ষ এবং পার্টিসিপেটিভ ইলেকশন যাতে হয় এবং গ্রহণযোগ্য, যাতে সারা বিশ্বের কাছে যাতে গ্রহণযোগ্য ইলেকশন হয়, যেটা ডক্টর ইউনূস বলেছেন যে এবার ইলেকশন হবে সবচেয়ে গ্রহণযোগ্য বাংলাদেশের ইতিহাসে, আমরা যেন সেই প্রত্যাশাই করি এবং সেটা যেন হয়। সেই লক্ষণ কি আমরা দেখছি? সেই লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ইলেকশন হবে কিনা সেই লক্ষণ আমি এখন দেখতে পাচ্ছি না। এবং আমি ইলেকশন নিয়ে আমি পরে এসে আপনার কাছে আমরা এটা জানবো যে ফেব্রুয়ারিতে হতে পারে যদি এটা হয়। জি। তার আগে এপ্রিলের ঘোষণা আছে, জুন পর্যন্ত সময়সীমার কথাও আমরা অনেকদিন ধরে শুনে আসছি। নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে অনেক কথা আছে। বিশেষ করে লন্ডন বৈঠকের পর থেকে আবার সেই আলোচনা নতুন করে আসছে। লন্ডন বৈঠকের ফলাফল আমরা প্রকাশ্যে কিছুটা জানি, যৌথ বিবৃতির মাধ্যমে জানি, ভিতরে হয়তো আরও অনেক কিছু হয়েছে, অনেক কিছু আমরা জানি না। সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো।